হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের ভূত সত্যি চ্যানেলে কিন্তু আমাদের লাবুবু নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন আমাকে করেছিলেন। আর আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমাদের প্রিন্স ভূত সত্যি চ্যানেলে লাবুবুকে নিয়ে রিসার্চ করে ও তোমাদের সামনে প্রেজেন্টেশন করবে। তো যারা যারা এখনো পর্যন্ত যাওনি, ঘটনাটা শুনুনি, তারা তারই শুনে নাও। কেন অনেকের প্রশ্ন, লাবুবু কি আদেও সত্যি ইভেল? ও কি সত্যি একটা খারাপ পুতুল, ভুতুড়ে পুতুল? অনেকের অনেক প্রশ্ন। তো সব প্রশ্নের একটা উত্তর, যেটা কোনো মন থেকে বানানো না, রীতিমতো রিসার্চ করে তোমাদের জন্য উদাহরণ সহকারে প্রেজেন্টেশন করা। তো চলো, আজকে আমরা যাব আমাদের ঘটনায়। আজকের ঘটনাটা বেশ কিন্তু জমজমাটি হতে চলেছে। সানডে স্পেশাল একটি ভয়ঙ্কর ঘটনা তোমাদের জন্য রেখেছিলাম। ঘটনাটা আসে ঠিক আজ থেকে 9 দিন আগে। ঘটনাটা আমি শেয়ার করিনি। আমাকে প্রত্যেক দিন সেই দাদাভাই বলেছে, ম্যাডাম আপনি ঘটনাটা নিলেন না, একদম বাস্তব ঘটনা, আপনার কি পছন্দ হয়নি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি ঠিক সময় শেয়ার করব। আর সেই সময়টা হচ্ছে আজকে। তো সবাই এক্সাইটমেন্টে আছো তো? ঘটনাটা শুনতে হবে তো? তো চলো তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো তোমরা? তাড়াতাড়ি করো, কারণ কালকে তোমাদের জন্য আর একটা মানি ম্যাগনেটের দারুণ টিপস আসছে। কারণ অনেক বোন ভাইরা আমাকে কমেন্ট করে বলেছে, দিদি ভাই তুমি যেই মানি ম্যাগনেট টিপসটা দিয়েছো মা লক্ষ্মী মায়ের সামনে রাখতে, অনেকেই বাংলাদেশ থেকে আছেন, আমার ভাই বোনেরা প্রচুর আছে বাংলাদেশ থেকে। তো তারা বলছে, দিদি ভাই আমরা তো বাঙালি না, আমরা তো মুসলিম ধর্মের, আমরা কি করে করব? তো আমি আগামীকাল এমন একটা টিপস বলবো যেটা সব ধর্মের মানুষই করতে পারবে, মানি ম্যাগনেট। আর করার পর এই কাজগুলো যে আমি তোমাদের বলি, যে টিপস গুলো করার পর কতটা উপকৃত হচ্ছে আমাকে ফিডব্যাক কিন্তু অবভিয়াসলি দেবে। কারণ অনেকেই কিন্তু আমাকে বলে, দিদিভাই আমরা করি, আমরা ফল পাচ্ছি দিদিভাই। তো তোমরাও দেবে অবশ্যই, কারণ আমি এগুলো তো ডিজার্ভ করি তোমাদের কাছ দিয়ে, তাই না? আমিও তো চাই তোমরা ফিডব্যাক দাও আমাকে। চলো এবার আমরা ঘটনায় ফিরি, অনেকগুলো কথা বলে নিলাম। আচ্ছা, আমাদের ঘটনাটা যে দাদাভাই শেয়ার করেন, ওনার নাম হচ্ছে রঞ্জিত হালদার। দাদাভাই বলেন, দিদি ভাই আমি আপনাকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমার নিজের চোখে দেখা, নিজের চোখে। ঘটনাটা ঠিক শুরু হয় এরকম, 2015-র বর্ষাকালটা শেষ হয়ে ঘটনাটা শুরু। বলছে তখন আমি কলেজে পড়ছি, সেকেন্ড ইয়ার, তখন আমি কমপ্লিট করব। আমার কলেজের যে ফ্রেন্ড সার্কেল আছে, ওরা আমাকে বলল যে দেখ না, আমাদের এই আশেপাশে এলাকায় অনেক নাকি নানা রকম ভৌতিক ঘটনা উড়ে বেড়াচ্ছে। মানে দাদাভাই বলছেন, রঞ্জিত দাদাভাই আমাদের বলছেন, 2015-তে যখন উনি কলেজের সেকেন্ড ইয়ার করছেন তখনের ঘটনা। দাদাভাই বলছেন, আমার এক বন্ধু, ওর নাম হারান, মুসলিম ছেলে। হারান আমাকে এসে বলল, এই রঞ্জিত, চারপাশে পাড়ায় আলোচনা হচ্ছে আমাদের এখানে নাকি অনেক কয়লার খনি আছে। হ্যাঁ, বলাই হয়নি, জায়গাটা হচ্ছে রায়গঞ্জ। এই যে ঘটনাটা বলছে এটা রায়গঞ্জের ঘটনা। বলছে আমাদের এখানে অনেক কয়লার খনি আছে। তো রাতের বেলা একটা সময় তো প্রচুর কয়লা এপাশ ওপাশ করা হতো, কয়লা খনন করা হতো একটা সময়। তো সরকার থেকে সেগুলো বন্ধ করে দিয়েছে। কিছু কিছু যে জায়গা আছে যেগুলো সরকারের পুরো আন্ডারটেকিং, সরকার ওগুলো পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। সাধারণ পাবলিক ওখানে প্রবেশ করতে পারে না, অনুমতি নিয়ে তবে প্রবেশ করতে হবে। তো এরকমই ভিতরের যারা চাকরি করেন তারা কিছু মানুষ এই কথাটা রটিয়েছে যে কয়লার খনি যেখানে আছে ওখানে নাকি রাতের বেলা এরকম নানা রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, নানা রকম কিছু দেখা যাচ্ছে। তো এইটা হারান বলে যে মুসলিম ছেলেটি আছে, সে আমাদের দাদা ভাইয়ের বন্ধু, একই সাথে কলেজে পড়ে। তো ও এসে বলে যে রঞ্জিত, এরম এরম ব্যাপার ভাই,
চল না আমরা এই বিষয়টা নিয়ে সবাই একটু উঠে পড়ে লাগি। দাদা ভাই তখন বলেন যে উঠে পড়ে লাগবি, তাহলে তো চল আমাদের যে গ্রুপটা আছে সবাই আমরা একত্র হই, একজোট হয়ে তারপর নয় আমরা কিছু একটা করতে পারবো। যে কোনো কাজ করতে গেলে একা একা তো হয় না, একটা জোট থাকলে সেই কাজটা মজবুত হয়। ভালো কথা। দাদা ভাই বলেন যে দিদি, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাইকে আমি বললাম। তো আমার ফ্রেন্ডরা বলল যে দেখ রঞ্জিত, এখন তো সামনে আমাদের এক্সামটা রয়েছে, কটা দিন সময় দে ভাই, এক্সামটা ক্লিয়ার হয়ে যাক, তারপর না এইসব ভূত পেট নিয়ে দেখবো। এগুলো তো আর বন্ধ হওয়ার না, যখন হচ্ছে তখন হবে। তো সবার কথা মতো আমি রায় দিয়ে বললাম ঠিক আছে। এইবার হঠাৎ করে আমার পাশের বাড়ির এক মানে আন্টি আন্টি বলতাম, ছোটবেলা দিয়ে ওনার বাড়িতে অনেক ম্যাথস ইংলিশ পড়াশোনা করেছি, যাওয়া আসা ছিল। মানে ওই আমরা পড়াশোনা করলে একটা আন্টি দিদিমণি যেরকম চোখে দেখি, তো এক আন্টি ছিল আমাদের পাশের বাড়ি। সেই আন্টি হঠাৎ করে বুকে ব্যথা হয়, বয়স ছিল 77-78 বছর বয়স, রাতের বেলা বুকে ব্যথা হয়, মারা যায়। এবার যখন উনি জীবিত ছিলেন, বুকে ব্যথা করছিল, তখন ওনার বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনছিলাম রাতের বেলা, পাশাপাশি বাড়ি তো। এবার লোকের বাড়িতে অনেক কারণেই রাতের বেলা কথা হয়, তো বেশি রাত না, 12:30 1টা 1টা হবে। তো আমরা সেরকম ভাবে কেউ জিনিসটা গুরুত্ব দিইনি। বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, কে ওই ছাতা নিয়ে রাতের বেলা অন্যের বাড়ি যাবে কি হচ্ছে দেখতে, আমরা আর গা করিনি। তো যাই হোক, হঠাৎ করে ভোর রাতে আমাদের বাড়ির দরজায় পড়লো টোকা। আমার বাবা, আমি পাশের ঘরে শুই, আমার বাবা মা পাশের ঘরে শোন, উপরে আমার দাদু দিদা থাকেন। আমার মাকে বলছে স্বপ্না দরজাটা খুলবে না, ঠিক আছে, আগে ঘরের লাইটটা জ্বালা হতো। আমার বাবা না একটু তোতলে তোতলে কথা বলতো। তো আমার মা তখন বলল কে ডাকছে গো, এই অন্ধকার বাইরে, এখনো তো আলো বেরোয়নি। মা ঘরের সব পটপট করে দেখলাম লাইট গুলো জ্বালালো, মানে লাইটের সুইচ গুলো দিলে দেখবে একদম নিস্তব্ধ ঘরে খটখট করে একটা শব্দ হয়। আমার কিন্তু ঘুম রীতিমতো ওই ঘরের যে গেট টোকা দেয় তাতে ভেঙে গেছে। তো আমার বাবা মাকে বললো তুমি দরজা খুলো না, আমি যাচ্ছি। আমার বাবা এসে দরজাটা খোলে। তো আমি তখন শুয়ে আছি, আমি উঠি টুটিনি। দরজার ওখান থেকে আমার বাবাকে কেউ বলছে যে কাঞ্চন দা, আমার বাবার নাম কাঞ্চন, মায়ের নাম স্বপ্না, বলছে কাঞ্চন দা এরকম তাড়াতাড়ি চলো না গো, আর বলো না তোমাদের পাশের বাড়ি কি হয়েছে জানো না। মানে যে ডাকতে এসছে সেও প্রতিবেশী, পাশের বাড়ির কেউ না। তো ওরকম সময় তো পাশের বাড়ির লোক আর ডাকতে আসার মতো সিচুয়েশনে থাকে না, এটাও বুঝতে হবে। তো বলছে আমার বাবা কি হয়েছে রে, এত অন্ধকার থাকতে ভোর হয়নি ডাকছিস। তখন যে ডাকতে আসে সে তখন বলে যে আর বলো না কাঞ্চন দা, তোমাদের পাশের বাড়ির ওই দিদি যে তোমার ছেলে বিট্টুকে পড়াতো, মানে আমাদের রঞ্জিত দাদা ভাইয়ের মানে নিকনেম বিট্টু, বলছে বিট্টুকে পড়াতো, হ্যাঁ ওই দিদি মারা গেছে। তখন আমার বাবা বলছে তাই নাকি, এ মা কি করে, উনি তো দিব্যি ভালো দেখলাম, ঘুরে বেড়াচ্ছে, হাঁটতো বিকালে, হঠাৎ কি করে। বলছে আর বলবে না, মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই তো দিব্যি ভালোই ছিল, বলছে খাওয়া দাওয়া করেছে সবকিছু, সন্ধ্যাবেলা 11টার দিকে বুকে ব্যথা ব্যথা করছিল। তো বাড়ির লোককে বলাতে বাড়ির লোক ওষুধ টষুধ এনে দেয়, ওষুধ খায়, কিন্তু অ্যাকচুয়ালি বুকের ব্যথাটা না এতটাও কিন্তু মানে ইজি না। আমরা যে বুকে ব্যথা হলে অনেক সময় বলি ও গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, ওকে একটা অ্যান্টাসিড খাওয়া, এটা কিন্তু এতটা ইজি না। বুকে ব্যথা অনেক কিছু দিয়ে হতে পারে, অনেক কিছু দিয়ে। তো মানে আমি তোমাদের বলছি আর ভাবছি যে ঘটনাটা অনেকটা রিলেট করে, আমি তো নিজেই মানে বুকে ব্যথায় কদিন ধরে যা ভুগলাম জানি। তো উনি বুকে ব্যথা করছিল, ওষুধ এনে দেওয়ার পরেও মধ্যরাতে মানে 12টার পর, 12:30 1টার সময় নিঃশ্বাস নিতে পারছিল না। বুকে ব্যথাটা এতটাই বাড়ে উনি আর শ্বাস নিতে পারেনি, মারা যান। যাই হোক, আমার বাবাকে বলতে আমি সবটা শুনে উঠে আসলাম। ওই কথা শুনে আর শুয়ে থাকা যায় না,
কারণ আন্টি বলে ডাকতাম তো, মায়ের মতো ছিল। উনি খুব ভালোবাসতেন আমাদের সবাইকে, পাড়ার বাচ্চাদের প্রতি না ওনার একটা আলাদাই টান ছিল। মানে কি বলবো, মানে এত ভালোবাসতো, দেখলে লোকে ভাববে হয়তো যে ও মনে হয় ওনারই সন্তান। মানে কোনো ছেলে মেয়ের সাথে, বাচ্চাদের সাথে কথা বললে, বাচ্চা বলতে কি টিনেজার বয়স, তাদের সাথে কথা বলে লোকে ভাববে হয়তো ওনারই সন্তান। উনি এত ভালো ছিলেন। তো এই কথা শোনার পর আমি উঠে আসি। আমাকে বাবা বললো, কিরে বিট্টু, তুই উঠে আসবি, যাবি নাকি? আমি বাবাকে বললাম, বাবা তোমার তো শরীরটা ভালো না, তুমি মা থাকো, আমি যাচ্ছি। তো বাবা যেতে চাইছিলেন অনেক করে, আমি না করলাম। আমাকে মা বলল, বাবা সাবধানে থাকিস। তো যে দাদা এসেছিলেন বলতে, আমি সেই দাদার সাথে যাই ওদের বাড়িতে। যেতে দেখলাম আন্টি খাটের মধ্যে এরকম ভাবে শুয়ে আছেন, মনে হচ্ছে আন্টি যেন একদম খুব শান্তিতে ঘুমাচ্ছেন। আমি আন্টির দিকে না তাকিয়েই রয়েছি। সবাই কাঁদছে বাড়িতে, বোঝাচ্ছে কেউ কাউকে, পাড়ার লোকজন মোটামুটি এসছে, ভোর হচ্ছে, আরো লোক আসছে, আলো ফুটছে। তারপর সব একটু বেলা হতে সব আস্তে আস্তে খাট, ফুল, আদার্স জিনিস সবকিছু নিয়ে আসা হয়। আমিও যাই সাথে। আনার পর আমাকে মা ফোন করে, আমার মা ফোন করে বলল, বিট্টু তুই আর হসপিটালে, মানে তুই আর শ্মশানে যাস না বাবা, তোর গায়ে তো মাদুলি আছে, তুই শ্মশানে যাস না, বাড়ি চলে আসিস। মানে দাদা ভাইয়ের গায়ে কোনো মাদুলি ছিল, যার কারণে শ্মশানে যাওয়া নিষেধ। তো দাদা ভাই কথাটা অমান্য করেই আসলে ভেবেছিল খুলে মায়ের হাতে দিয়ে যাবে, আর মাথায় নেই, হুজুগ বশত চলে যায়। হুজুগ বশত চলে যায়। যখন চলে যায় তখন দাদা ভাইয়ের মা দাদা ভাইকে ফোন করে বলে, বিট্টু তুই কি শ্মশানে গেছিস? বলছে, হ্যাঁ মা, আমি ভুল করে চলে এসেছি। তো তখন দাদা ভাইয়ের মা দাদা ভাইকে খুব বকাবকি করে, যে জানিস আমার তোর বাবার শরীরটা এরকম খারাপ, কত কষ্টে আমি কত দূর থেকে মাদুলিটা এনে দিই, তুই মাদুলিটা পরে গেলি, মাদুলিটা তো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই কথা বলে। তো দাদা ভাই তখন বলেন যে ঠিক আছে, ও মাদুলি যখন আনবে আনবে, ভুল করে চলে এসেছি, আর কি করা যাবে। এটা সত্যিই তাই, ভুল করে চলে গেছে, নালে খুলে রেখেই আসতো। এইবার ঘটনাটা ঘটলো, দাদা ভাই যখন বাড়ি আসে, দাদা ভাইয়ের কাছে যে মাদুলিটা অ্যাকচুয়ালিও দেওয়া ছিল, সেটা হচ্ছে দাদা ভাইয়ের না, মানে শরীরে খুব আঁচড় লাগতো, দাদা ভাই খুব ভয় পেতেন। আর হুটহাট করে মানে দাদা ভাইয়ের মানে দৃষ্টি লাগতো, খারাপ জিনিসের অনেক আঁচড় টাচড় লাগতো, যার কারণে কিন্তু এটা ওনাকে দেওয়া ছিল। এবার দাদা ভাইয়ের মা বলছে, দেখ বাবু, তুই এটা ভুল কাজ করলি, আমার তো এখন ভয় লাগছে, তুই যে গেলি, আমি বুঝতে পারছি পাশাপাশি বাড়ি যাওয়াটা দরকার, তোর বাবার তো শরীরটাও খারাপ, বয়স হয়েছে, যায়নি, ভালো হচ্ছে তুই গেছিস, কিন্তু তুই মাদুলিটা যদি বাড়িতে রেখে যেতিস তাহলে পরে খুব ভালো হতো, তুই মাদুলিটা পরে চলে গেলি। তো দাদাভাই বলছে যে ঠিক আছে, আমি গিয়ে ওখান থেকে করে নিয়ে আসবো, মানে যেখান থেকে করা ছিল। যাই হোক, 2 দিন, 3টে দিন, 4টে দিন, 5টা দিন এরম করে কেটে যাচ্ছে। সামনে পরীক্ষা চলে আসছে। দাদাভাই বলেন, 2025-এ আমার যেই সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা শেষ হলো, তারপর আমার যে বান্ধবীরা, মানে বন্ধু বান্ধবী যারা ছিল, ওরা তখন বলল যে চল না আমরা এরকম রাতের বেলা বেরোই। হঠাৎ যেন আমাদের কোনোদিন কোনোদিন আমাদের এরকম কোনো কথা, কোনো কিছু ছিল না যে আমরা আহ আগামী কোনো সময় ভূত প্রেত এইসব নিয়ে কোনো রিসার্চ করব বা ভূত প্রেত দেখতে যাব, আমাদের এরকম কোনো ধারণা কোনোদিনও ছিল না, কোনোদিনও না। হঠাৎ করে আমরা যত বড় হচ্ছি, বন্ধু আমাদের যে সার্কেলটা, সবাই দেখতাম ভূত পেত এইসব নিয়ে খুব একটা আলোচনা করতো। যেহেতু আমি ভূতে খুব ভয় পেতাম, আর ছোট থেকেই বাবা মা টিচার্সরা একটা জিনিস সবসময় বলতেন, যেই জিনিসটাকে নিয়ে বেশি ভয় পাবে, সেই জিনিসটা সব সময় আলোচনা করবে, সেই জিনিসটার কথা সব সময় ভাববে, তাহলে সেই ভয়টা মন থেকে চলে যাবে। আর সেই তোমরা ভয়টা যদি কাটিয়ে উঠতে পারো, তাহলে জীবনে তোমরা সাকসেস পাবে। তো দাদা ভাই কি করেন, এই যে কিছু কিছু কথা
ছোটবেলায় আমাদের মা ঠাকুমা মাস্টার মশাই দিদিমণিরা বলেন, আমরা কথাটা ঠিকভাবে অনেক সময় নিতে পারি না, কথাটা তো ভালোভাবে না নিই, উল্টো কাজে নিয়ে নিই। তো দাদাভাই কি করেন, বলে আমি ভূতে ভয় পাই, তাহলে পরে একটা ভালোই হয়েছে, ওরাও তো ভূত প্রেতের কথাই বলছে, তাহলে ওদের সাথে আমিও যাব দেখবো কোথায় কি আছে। মিথ্যা কথা বলে বলে দাদাভাই বলছেন, আমার বাড়িতে কেউ জানতো না আমি মিথ্যা কথা বলে বন্ধুর বাড়ি যাচ্ছি, কলেজে যাচ্ছি, এই ওর আজকে শরীর খারাপ, ওর আজকে জন্মদিন, এরকম বলে ছেলে তো রাতের পর রাত বাইরে থাকতো কি 4 জন বন্ধু আর দাদা ভাই, মানে 5 জন ছেলে একসঙ্গে। ওরা কি করতো, যেখানের ঘটনা বলছি আমি, না শ্মশান আছে একটা, যেই শ্মশানটা মানে ওখানে খুব পুরনো, অনেক পুরনো, আর ওখানের অনেক ইতিহাস আছে, ভালো কোনো ইতিহাস না, সব ভৌতিক ইতিহাস আছে ওখানে। তো সেখানে ওরা রাতের বেলা যায়। এবার ওখানে যায় কারণ ওখানে অনেকেই মুখে মুখে বলে যে এই জায়গায় নাকি অনেক কিছু দেখা যায়। আর ওখান থেকে ওই যে শ্মশান ভূমিটা আছে, শ্মশান ভূমিটা মোটামুটি ধরে নাও একটা 20 বিঘে জমি নিয়ে একটা শ্মশান এরিয়া, তার মধ্যে 3টে থেকে 4টে শ্মশান করা রয়েছে, চুল্লি, 3 থেকে 4টে চুল্লি করা আছে, ঠিক আছে, বাঁধানো আছে, পাকা একদম, তোমরা কাটেও পোড়াতে পারো ওখানে, মানে বিশাল বড় মহা শ্মশান। ওখান থেকে যদি একটু এগিয়ে যাও, তোমরা সার্চ করলেও আশা করি ইউটিউবে পেয়ে যাবে, একটু যদি এগিয়ে যাও ওই দিকটা, পেছন দিকটা শ্মশানের ওই দিকটা আছে কয়লার, মানে কয়লার যে খনি হয়, খনন করা হয়, কয়লার খনি। তো ওইখানটা খুব জায়গাটা খারাপ, এটা মানে মোটামুটি রানীগঞ্জের লোকও জানে। আজকে যদি রানীগঞ্জ থেকে কেউ ঘটনাটা শোনো, একটা কমেন্ট করে দিও, ঠিক আছে, যে আমি ঠিক বলছি কিনা। তো ওই জায়গাটা খারাপ, ওরা টার্গেট করে রাতের বেলা 8টার সময় ওখানে যাব, রাত প্রায় 12টা 1টা অবধি থাকবো, থেকে আর কেউ কারোর বাড়ি যাব না, আমরা একটা হোটেল ভাড়া নেব, ওখানে তো হোটেল পাওয়া যায়, হোটেল ভাড়া নেব, কেন অনেক পর্যটক ওইসব জায়গায় ঘুরতে যায়, বলে হোটেল ভাড়া নিয়ে আমি আমার 4 বন্ধু ওখানে থেকে যাব, এটা ওদের প্ল্যানিং হয়। দিয়ে ওরা কি করে, সবাই মিলে চলে যায়। বলছে যখন ওইখানে মানে শ্মশানে যায়, শ্মশানে গিয়ে 4 বন্ধু একটু নেশা করে, কিন্তু রঞ্জিত দাদা ভাই নেশা করেনি, কারণ উনি শুধু স্মোক করেন। বলে আমি আর যাই হই, আমি অ্যালকোহলের যে একটা স্মেল থাকে সেটা আমি মানে নিতে পারি না, যার জন্য আমি খাই না, খেতে ইচ্ছা করে আমার ওই স্মেলের জন্য আমি খেতে পারি না। তো সিগারেট উনি খান। বলছে 4 জন নেশা করেছে, ভালো ছিল। ওই যে শ্মশান ভূমি, ওখানে যাওয়ার পর না ওরা 4 জন ওই যে শ্মশানে যেখানে মরা পোড়ানো ওখানে সব না, এই রঞ্জিত তুই যা, বুঝেছিস, আমরা এখানে বসবো, যা তুই যা, মানে সবাই না, মানে একজনের হতে পারে খেয়েছে নেশা চড়ে গেছে, 2 জনের হতে পারে, 3 জনেরও হতে পারে, 4 জনের হবে, আমি খাইনি শুধু আমি বাদে 4 জন। আমি ভাবলাম প্রথমে ওরা হয়তো ইয়ার্কি ঠাট্টা করছে, এমনি ফাসলামি করছে, ভয় দেখাচ্ছে আমি খাই না বলে। তো আমি গিয়ে বলছি এই ওর না, এই হারান, 2টো মুসলিম ছেলে ছিল, 2টো হিন্দু ছেলে ছিল, আমি যে হারান আমার খুব ভালো বন্ধু, তার জন্য আমি হারানের নামটাই বারবার নিচ্ছি। দাদাভাই বলছিলেন যে হারান, তখন বলছে এই রঞ্জিত তুই যা, রঞ্জিত ওরম করিস না তো, যা। মানে আমি তখন বলছি এই হারান, 1 লাথি মারবো, ইয়ার কি মারছিস না, হ্যাঁ তুই এত বছর ধরে আমার বন্ধু, হ্যাঁ তুই নেশা করিস, কোনোদিন এরকম মানে অচৈতন্য হয়ে যাস না, আজকে তুই এরকম করছিস। এবার ওইদিকে বিজয় বসে আছে, বিজয়কে বলছি বিজয় এরকম করে বসে আছে, মানে এত ঘুপি টুপি দিয়ে বসে রয়েছে, হালকা টিপটি টিপটি করে বৃষ্টি পড়ছে, এরকম করে বসে আছে। আমি বলছি বিজয় তুই চল ভাই, চল আমরা তো এই দিকটা ঘুরবো, একটু ভিডিও টিডিও করবো, চল। বিজয় আমাকে বলছে ও এত জ্বালাচ্ছিস না, দূর, বলে ও দেখলাম টান টান ওই মরা পোড়ানোর ওই স্নান করানো বাঁধানো শুয়ে পড়লো।
আমি বলছি কি রে ভাই, সবাই এরকম করছে, ধর নিকুচি করেছে, তোদের সাথে জীবনও আসবো না। রঞ্জিত দাদাভাই বলছে, দিদি ভাই আমি আপনাকে বলছি, আমার এখনো পর্যন্ত গায়ে কাটা দিচ্ছে, কারণ এর পরের মুহূর্তটা যা ঘটেছে, মানে আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে আমি রায়গঞ্জের ছেলে হয়ে, রায়গঞ্জের এত শ্মশানের কাছে আমার বাড়ি, কোনোদিন আসিনি। হ্যাঁ, মৃতদেহ নিয়ে এসছি, কিন্তু এরকম ভাবে রাতের বেলা আসিনি। আর ওইখানে রাতের বেলা কেউ যদি আমাদের ওখানে মারা যায়, রেখে দেয়, রাতের বেলা ওখানে নিয়েও আসে না, কারণ ওই জায়গাটা ভালো না। তো আমরা ওখানে এসছি যে ও ঠিক আছে, কিছু হবে না বা কিছু, সবার মানে মতামত নিয়ে বন্ধুরা মিলে 5 জন। তা আমি বললাম দূর, শুয়ে রয়েছে, তার সকালবেলা বোঝাবো তোদের। আমি কি করেছি, একটা টর্চ আমার হাতে ছিল, বড় টর্চ, টর্চটা নিয়ে, আর মোবাইল ফোনটা এক হাতে টর্চ আমি নিয়ে আস্তে 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 ওই শ্মশানের একটা দুটো তিনটে যে কক্ষগুলো করা রয়েছে, যেখানে মৃতদেহ পোড়ানো হয়, ছাউনি করা পাকা, আমি ওইগুলোর মধ্যে এরম করে টর্চের আলোটা ফেলছি। হঠাৎ করে আলোটা ঘুরাতে ঘুরাতে যখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর জায়গায় নিয়ে গেলাম, পট করে নজরে পড়লো 1 নম্বরে, যেখানে মৃতদেহ পোড়ানো হয়, কাঠ কয়লা একদম কালো পড়ে রয়েছে, ওখানটা বারবার মৃতদেহ পোড়াতে পোড়াতে কালো হয়ে গেছে। ওই ছাইয়ের উপরে কেউ যেন ঠিক বসে আছে। আমি বলছি আমার গা কাটা দিচ্ছে, বিশ্বাস করো। রাতের বেলা ভাবো, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, চারপাশে নিস্তব্ধ, শ্মশানের পেছনে বিশাল বড় পাহাড়, কয়লার খনি, আর মানে এরকম একটা পরিবেশে যেখানে 4 বন্ধু মদ্যপ অবস্থায় রীতিমতো শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, ওদের কোনো হুঁশ নেই, থাকা না থাকা সমান। সেখানে রঞ্জিত দাদাভাই একা। দাদাভাই বলছেন, আমি যখন এই জিনিসটা দেখলাম, আমার কিন্তু প্রথমে মানে সারা শরীর না, মানে পুরো কাঁটা দিয়ে উঠলো, মানে আমি আর আমার মধ্যে নেই। কিন্তু ওই যে আমাদের একটা জিনিস আছে দেখবে, মাথা মধ্যে একটা জিনিস ঘোরে, যে ওটা ওখানে কি ছিল। ইচ্ছা নেই, ভয় লাগছে, তবুও তবুও মনে হচ্ছে একবার দেখি ওইটা কি, মানে আমাকে যেন ওই দিকে নিয়ে যাচ্ছে, আমার বারবার মনে হচ্ছে একবার দেখি। শেষে আমি একবার টর্চটা ওখানে আলোটা মারি, আমি যা দেখলাম না, মানে আমি কি বলবো, 4 পায়ে যেরকম জন্তু জানোয়ার হেঁটে চলে বেড়ায়, বসেছিল ঠিক ওই রকম ভাবে, 4 পায়ের জন্তুর মতো, ঠিক চুলগুলো এরকম, মানে কি বিকট, মানে অর্ধেক পুড়ে গেছে, অর্ধেক জলা, বডিটাও ওরকম অন্ধকারে বুঝতে পারছি না, ওই টর্চের আলো ফোকাসটা বডিতে করব না মুখে করব, কি যে বিকট, মানে মুখটা, মাথার এখানটা চুল নেই, অল্প চুল, ছেলে না মেয়ে কিছু বুঝতে পারছি না, অদ্ভুত ভাবে আমার দিকে এরকম 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 করে আসছে। আর আমি তখন কি করব, কোথায় যাব, আমি মানে টর্চ, রীতিমতো টর্চ আর ফোন নিয়ে না আমি এরকম করে কাঁপছি। ফোন আমার ভিডিওই হচ্ছে না, ফোন কখন হাতে লেগে ওই দেখে দৃশ্য, আমার ফোন এমনি বন্ধ, মানে স্ক্রিনটা জাস্ট জ্বলে রয়েছে, কোনো ভিডিও ভিডিও কিচ্ছু রেকর্ড হচ্ছে না। টর্চটা নিয়ে আমি ওখানে কাঁপছি। হঠাৎ আমি দেখলাম ওই যে, আমি জানি না ওটা ছেলে ছিল না মেয়ে ছিল, কিন্তু ওটা মানুষ ছিল না সেটা জানি, ওরকম ভাবে এরকম রেঙে 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 আসছে। যখন ও আমার অনেকটা কাছে, মানে আমার তখন জাস্ট সেন্স আউট হবে, আমি আর আমার মধ্যে নেই, আমি আর আমার মধ্যে নেই, বৃষ্টিতে ভিজছি রীতিমতো, সামনে ওই রকম একটা অদ্ভুত কিছু দেখছি, যেখানে আমার বন্ধুরা নেশা করে পড়ে রয়েছে, আমি আমার মধ্যে নেই। হঠাৎ একটা না, কি বলবো, সুন্দর একটা সুবাস, অনেকেই হয়তো তোমরা নাম বলছি, কিওকার্পিন একটা হেয়ার অয়েল হতো, অনেকেই হয়তো ইউজ করেছো, আমিও ছোটবেলায় ইউজ করতাম কিওকার্পিন, বা কিছু আমলা ঠামলা টাইপের একটা স্মেল। হঠাৎ দাদাভাই বলছেন, আমার না যেখানটা দাঁড়িয়ে রয়েছে ওখানে না ওই গন্ধটা বেরোচ্ছে। তো হঠাৎ করে পরিবেশটা একটা পরিবর্তন হয়ে গেল, ওই জিনিসটা কিন্তু তখনও আসছে, অনেকটা দূরে, কিন্তু অনেকটা দূরে আসছে, জায়গাটা পরিবর্তন হয়ে গেল। আমি
যখন স্মেলটা পাচ্ছি, যেন আমার একটা নেগেটিভ ঊর্জা শরীরে ছিল সেটা পজিটিভ হচ্ছে। হঠাৎ আমাকে পেছন দিয়ে কেউ একটা খুব মিষ্টি, খুব চেনা একটা মহিলা কণ্ঠে আমাকে বলছে, রঞ্জিত, ও রঞ্জিত, বাড়ি যা, বাড়ি যা, ভয় পাস না, আমি এখানে আছি, তুই চলে যা, তোর কিচ্ছু হবে না, যা, তোর বন্ধুরা থাক। আমি ছুটতে ওখান থেকে, আমার গা কাটা দিচ্ছে, আমি তোমাদেরকে বলছি, ওখান থেকে ছুটতে রঞ্জিত দাদা ভাই বলে আমি কোনো রকমে, মানে টর্চ হাতে রয়েছে, ফোনও হাতে রয়েছে, আমি আর বন্ধুদের কিছু কি হলো না হলো কিছু না, ছুটতে ছুটতে ওখান থেকে সোজা রাতের বেলা বাড়িতে ছুটতে ছুটতে আসি। বারান্দায় এসে মাকে ডাকি, মা আমাকে বললো, কিরে তুই তো ভয় পাচ্ছিস, কি হয়েছে, কোথায় গেছিলিস? মাকে বললাম, মা, মা তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও, মা আমি আর বাঁচবো না, আমার অবস্থা খুব খারাপ, মা আমি যেখান থেকে বেঁচে এসেছি। তো মা আমাকে বললো, চল চল চল, ঘরে চল, ঘরে চল। যাই হোক, মা আমাকে মাথায় তেল ঠেল দিল, কোনো রকমে আমি না ঘুমিয়ে পড়েছি, জানি না এত ভয় পেয়েছি, আমি ঘুমিয়ে পড়েছি, মানে আমার ঘুমিয়ে পড়েছিলাম না অজ্ঞান হয়েছিলাম আমি জানি না। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন ভোর 5টা, মানে বেশি কোনো ঘুমাইনি। হঠাৎ আমার ঘুম ভাঙতে আমার না মাথা তুলতে পারছি না, গায়ে হালকা জ্বর। আমি তখন ভাবছি, আমার সাথে যে হারান, বিজয়, মালু, ওরা যে গেছিল 4জন, ওদের কি হলো? কিন্তু আমি কি করে যাব? ওদেরকে ফোন করি, ফোন করছি, কেউ ফোন তোলে না, কেউ ফোন তোলে না। আমি খুব টেনশন করছি, বাড়ি থেকে তো মা বেরোতে দেবে না, গায়ে জ্বর। বসে আছি, মাকে বললাম, মা আমাকে লাল চা করে দাও তো। মা লিকার চা করে দিল, আদা গোলমরিচ দিয়ে। খেয়ে বসে আছি, কাশিও হচ্ছে, বৃষ্টিতে ভিজেছি। তো তখন আমার মা আমাকে বলছে, কি হয়েছিল? আমি বলছি, মা পরে বলবো। মা, মা তুমি কি বাজার যাবে? মা বললো, হ্যাঁ। বাবা তো বেরোন না, বাবার শরীর খারাপ। মা বললো, হ্যাঁ। আমি বললাম, মা তুমি একটু হারানদের বাড়ি হয়ে যেও তো। বললো, কেন? আমি বললাম, যেও না, জিজ্ঞেস করো না হারান কোথায়, যদি হারানের বাড়ির লোক না জানে বলবে ও শ্মশানে আছে। মা বলছে, শ্মশানে? কে মারা গেছে? আমি বলছি, মা তুমি বলো না, পরে বলবো, যাও না। যাই হোক, মা গুনগুন করতে করতে মা চলে যায় বাজারে। আমি অপেক্ষায় বসে আছি, মা আসলে কি উত্তর দেবে, ওরা কোথায়, কিছু খোঁজ পেয়েছে নাকি। আর কারোর কথা বলিনি, তাহলে তো বুঝে যাবে। আর হারান আমার ভালো বন্ধু, মা জানে, বাবা জানে। আমি আর বাড়ি থেকে বেরোইনি। কিন্তু একটা জিনিস আমি ভাবছি, যে ওই মহিলা কণ্ঠটা কার ছিল? খুব চেনা চেনা আওয়াজ। কে ছিল? আমাকে বলল যে, তুই চলে যা রঞ্জিত, আমি আছি, তোর বন্ধুদের কিছু হবে না। কে ছিল? আমি বুঝতে পারলাম না। অনেক চেষ্টা করলাম, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, বুঝতে পারলাম না। আমার মা প্রায় 1 ঘন্টা পর বাজার থেকে ফিরে আমাকে বলল, বাবু কি হয়েছিল রে, কোথায় গেছিলিস কালকে? আমি বললাম, কোথায় গেছিলাম, বন্ধুদের সাথে ঘুরছিলাম, কোথাও যাইনি, ওদের সাথে ঝগড়া হয়েছিল। বললো, হারান আমাকে কিছু কথা বললো। আমি বলি, সর্বনাশ করেছে। আমি কি বলেছে? বলছে, হারানের তো ফোন বন্ধ, তোর 4 বন্ধু তোরা শ্মশানে গেছিলিস তাই তো, তোদের 4 বন্ধুরই ফোন বন্ধ। 4 জনের ফোন, ফোন কি করে ডেট হয়? কি করে হয়? 4 বন্ধুরই ফোন বন্ধ। ওরা মাকে জানায়, মানে হারান বলে যে ওখানে আমরা ছিলাম, শ্মশানে ঘুমিয়ে পড়েছিলাম, একটা মেয়ে ছেলে নাকি, মহিলা আর কি, মহিলা কণ্ঠ। ওরা বলছে, আমরা শুনছিলাম একজন মহিলা ওখানে বসে বসে গান করছিল, আমরা একটা ঘুমের ঘোরে ছিলাম। আমি তখন বুঝলাম কোনো মহিলা গান করেনি, যে আমাকে বলেছিল রঞ্জিত বাড়ি চলে যা, হয়তো সেই ওদেরকে রক্ষা করেছে, বলেছিল যা আমি আছি, কিছু হবে না। প্রথম কমেন্ট করেছে পার্থ দাস 10টা, বং হিন্দু হেসেল, সুপর্ণা, পার্থ দাস আবারও 10টা, অ্যাঞ্জেলিনা সোরেন। তারপরে কমেন্ট করেছো ইঞ্জিন আর্নিং কেজ সুমিত, আচ্ছা। তারপর কমেন্ট করেছো পার্থ দাস আবারও। তারপরে সন্ধিয়া মণ্ডল, পরপর 2টো কমেন্ট করেছো, আবারও পার্থ দাস কমেন্ট করেছো। তারপরে সন্তুর দুনিয়া, পাপ্পু দে ভাই, তারপর কমল মোল্লা,
যত সম্ভব ওনার ডেট অফ বার্থটা এখানে দিয়েছেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে হবে, এরকম করে হবে না। আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা থাকে, যার যার প্রয়োজন হোয়াটসঅ্যাপ করতে হবে। সন্ধ্যা মণ্ডল দিদিভাই, টুকু সাবারবাল, পার্থ দাস, তারপর দীপক হালদার, স্বপ্না বাজাল দিদিভাই, তারপর কমেন্ট করেছো কিউট দিশা ব্লগস, তারপর সন্ধ্যা মণ্ডল, তারপরে নীলিমা সিংহ, তারপর কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, তারপরে কমেন্ট করেছো শুভঙ্কর ঘোড়ই, আচ্ছা দীপঙ্কর, তারপর কমেন্ট করেছো দীপক হালদার, সরি দীপঙ্কর না, তারপর সঞ্জীব পাল, তারপর কমেন্ট করেছো সুমনা ভট্টাচারিয়া, আচ্ছা তারপরে প্রিয়াঙ্কা মজুমদার কমেন্ট করেছো। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি বারবার দেখছি আমার স্পেসটা ফুল হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি নামগুলো পড়ে দেওয়ার। আদিত্যা চক্রবর্তী, তারপরে সুপর্ণা দাস, রাজীব মল্লিক, রাজা মল্লিক, আচ্ছা তারপরে মৌয়া পল, তারপরে কমেন্ট করেছো সুজাতা দিদিভাই, টুকু সাবারবাল, সন্ধ্যা মণ্ডল, কৌশিকী ঘোষ, ওভার, এক মিনিট, ওরেভার আর্টস, আচ্ছা তারপর কমেন্ট করেছো আমাদের আব্দুল হক ভাই, জবা দেবী, গঙ্গা বৈরাগী, তারপরে সাইবনী দাস, তারপর কমেন্ট করেছো অরূপ ভট্টাচারিয়া, আচ্ছা মণিদীপা ব্যানার্জি, পরপর দুটো কমেন্ট করেছো প্যান্থার গেমিং বয়টি, রেশমি ব্যানার্জি, তারপরে কমেন্ট করেছো কল্যাণী ভট্টাচারিয়া শিলিগুড়ি থেকে, আচ্ছা অনেক ভালোবাসা নিও। তারপরে সিদ্ধার্থ পুরকায়ত কমেন্ট করেছো, ডালি দেবনাথ, শিলা চ্যাটার্জি, আচ্ছা তারপরে সোমা দাস, আচ্ছা তারপরে শিলা চ্যাটার্জি আবার কমেন্ট করেছো, তারপর জয়শ্রী ঘোষ। তো সবার নাম বলে দিলাম, এখনের মতো আসছি, এক্ষুনি হয়তো বন্ধ হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে কালকে, মানে আগামীকাল আবারও একটা মানি ম্যাগনেট টিপস নিয়ে। করে শুধু দেখো মা লক্ষ্মী কিভাবে বাড়িতে ভান্ডার হয়ে যায়। এখনের মতো আসছি, লাভ ইউ টু, গুড নাইট, টাটা।